আসসালামু আলাইকুম। বুলবুল সায়েন্স একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো একই সূত্রের সাহায্যে কোনো যৌগ অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকর অবস্থা বা হাইব্রিডাইজেশন এবং ওই কেন্দ্রীয় পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা মুক্ত ইলেকট্রন জোড় নির্ণয়ের বিষয়াদি নিয়ে। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলের জন্য নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে টিকিয়ে রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আমরা প্রথমে সূত্র সম্পর্কে জানব। 1 নম্বর সূত্র x সমান সমান হাফ গুণন কেন্দ্রীয় পরমাণুর যোজনী ইলেকট্রনের সংখ্যা, যাকে আমরা ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করি। সূত্রের প্লাস চিহ্ন সংযুক্ত একযোজী পরমাণুর সংখ্যা, যাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি। সূত্রের মাইনাস চিহ্ন ধনাত্মক আয়নের চার্জের সংখ্যা। এই ধনাত্মক আয়নের পরিবর্তে এখানে ক্যাটায়ন শব্দটি থাকতে পারে কিছু কিছু বই বা গাইডে, যাকে আমরা ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করি। সূত্রের প্লাস চিহ্ন ঋণাত্মক আয়নের চার্জের সংখ্যা। এখানে ঋণাত্মক আয়নের জায়গায় অ্যানায়ন শব্দটি থাকতে পারে, যাকে আমরা ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করি। এখানে এই x সমান সমান কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা বা হাইব্রিডাইজেশন। সুতরাং এই 1 নম্বর সূত্রটিকে আমরা প্রতীক এর মাধ্যমে সংক্ষেপে প্রকাশ করতে পারি এভাবে: or x সমান সমান হাফ ইনটু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। একইভাবে 2 নম্বর সূত্র l সমান সমান হাফ গুণন কেন্দ্রীয় পরমাণুর যোজনী ইলেকট্রনের সংখ্যা, যাকে আমরা ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করি। সূত্রের প্লাস চিহ্ন সংযুক্ত একযোজী পরমাণুর সংখ্যা, যাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি। সূত্রের মাইনাস চিহ্ন ধনাত্মক আয়নের চার্জের সংখ্যা, যাকে আমরা ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করি। এই ধনাত্মক আয়নের চার্জের সংখ্যার জায়গায় কিছু কিছু বই বা গাইডে ক্যাটায়ন শব্দটি থাকতে পারে। ঋণাত্মক আয়নের চার্জের জায়গায় কিছু কিছু বই বা গাইডে অ্যানায়ন শব্দটি থাকতে পারে। সূত্রের মাইনাস চিহ্ন সংযুক্ত মোট পরমাণুর সংখ্যা, যাকে আমরা জে দ্বারা প্রকাশ করি। সুতরাং প্রতীকের মাধ্যমে যদি আমরা এই 2 নং সূত্রটিকে প্রকাশ করি, তাহলে দাঁড়ায় l সমান সমান হাফ গুণন v প্লাস m মাইনাস c প্লাস a মাইনাস j। তাহলে আমরা এই আলোচনা থেকে সুস্পষ্ট ভাবে আমরা বুঝতে পারতেছি এই 1 এবং 2 নং সূত্রের সংক্ষিপ্ত রূপ একই। কেবল এই 2 নং সূত্রের ক্ষেত্রে এক্সট্রা একটা মাইনাস j, যাকে আমরা বলি সংযুক্ত মোট পরমাণুর সংখ্যা। তাহলে আমরা এই সূত্রের সাহায্য নিয়ে সহজেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা মুক্ত ইলেকট্রন জোড় নির্ণয় করতে পারবো। এখন আমরা আলোচনার সুবিধার্থে এবং সংকর অরবিটালের প্রকৃতি তথা হাইব্রিডাইজেশন এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নির্ণয়ের এই বিষয়টি সুস্পষ্টভাবে উপলব্ধি করার জন্য প্রথমে স্বল্প সময়ের জন্য প্রাথমিক কিছু বিষয় আদি নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় পরমাণু। কোন যৌগ অণুতে কেন্দ্রীয় পরমাণু আমরা 2 ভাবে শনাক্তকরণ করতে পারি। নাম্বার 1, কোন অণুতে যে পরমাণুটি সংখ্যায় কম থাকবে সেটি হবে ওই যৌগ অণুর কেন্দ্রীয় পরমাণু। নাম্বার 2, কোন যৌগ অণুতে যে পরমাণু সক্রিয় যোজনী বেশি ব্যবহৃত হবে সেটি হবে ওই যৌগের কেন্দ্রীয় পরমাণু। যেমন 1 নাম্বার ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগে ফসফরাস রয়েছে 1টি এবং ক্লোরিন রয়েছে 5টি। সুতরাং সংখ্যায় কম হওয়ার কারণে ফসফরাস হলো এই ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগ অণুর কেন্দ্রীয় পরমাণু। আবার আমি যদি যোজনীর দৃষ্টিকোণে দেখি, তাহলে এই যৌগে ক্লোরিনের সক্রিয় যোজনী 1 এবং ফসফরাসের সক্রিয় যোজনী 5। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেও ফসফরাস পেন্টাক্লোরাইড নামক এই যৌগ অণুর ফসফরাস হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। অনুরূপভাবে 2 নম্বর যৌগে নাইট্রোজেন পরমাণুটি সংখ্যায় কম, এই কারণে নাইট্রোজেন হচ্ছে এই নাইট্রেট মূলকের কেন্দ্রীয় পরমাণু। 3 নাম্বার
আয়োডিন হেপ্টাক্লোরাইড যৌগ অণুতে আয়োডিন আছে 1টি এবং ক্লোরিন আছে 7টি। তাহলে আমরা সহজে বুঝতে পারছি 3 নাম্বার এই আয়োডিন হেপ্টাক্লোরাইড যৌগ অণুতে আয়োডিন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। অনুরূপভাবে প্রদত্ত এই যৌগ অণুগুলোতে রেড কালারে যে পরমাণুগুলো লেখা আছে এগুলি সবগুলো হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, কারণ এগুলি সবগুলোর সংখ্যায় কম এবং এদের সক্রিয় যোজনী এই যৌগগুলোতে ব্যবহৃত হয়েছে বেশি। এবং তাহলে কেন্দ্রীয় পরমাণুর যোজনী ইলেকট্রনের সংখ্যা বলতে আমরা সহজেই বুঝি কোন যৌগ অণুর কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে বিদ্যমান মোট ইলেকট্রনের সংখ্যাকে। মুখস্থ না করে মৌলসমূহের এই যোজ্যতা ইলেকট্রন সংখ্যা আমরা মনে রাখতে পারি এভাবে। পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌলসমূহের এই যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 1, গ্রুপ 2 এর এই মৌলসমূহের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 2 এবং পর্যায় সারণীর 13 নম্বর থেকে শুরু করে হিলিয়াম ব্যতীত 18 নম্বর গ্রুপ পর্যন্ত মৌলসমূহের ক্ষেত্রে কোন নির্দিষ্ট মৌলের গ্রুপ সংখ্যা হতে 10 বিয়োগ করলে ওই মৌলটির যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা পাওয়া যাবে। এই সিলিকন হচ্ছে 14 নম্বর গ্রুপের মৌল, সুতরাং 14 থেকে 10 বিয়োগ করলে আমরা যে 4 পাই এই 4ই হচ্ছে এই সিলিকন মৌলের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা। এই সালফার হচ্ছে 16 নম্বর গ্রুপের মৌল, সুতরাং 16 থেকে 10 বিয়োগ করলে আমরা যে 6 সংখ্যাটি পাই এই 6 সংখ্যাটি হচ্ছে সালফার মৌলের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা। এই নাইট্রোজেন হচ্ছে 15 নম্বর গ্রুপের মৌল, সুতরাং এই 15 থেকে 10 বিয়োগ করলে আমরা যে 5 পাই সেই 5ই হচ্ছে এই নাইট্রোজেন মৌলের যোজনী ইলেকট্রনের সংখ্যা। এই মৌলসমূহ তাদের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, যোজনী এবং এই মৌলসমূহের গ্রুপ সমূহকে সহজে মনে রাখতে পারবে পূর্বে পোস্টকৃত আমার পর্যায় সারণীর নারী নক্ষত্র নামক লেকচারটি দেখার মাধ্যমে। সাধারণত কোন যৌগ অণুতে কেন্দ্রীয় পরমাণুর সাথে যে পরমাণুগুলো যুক্ত থাকে সেই পরমাণুগুলোকে আমরা বলি সংযুক্ত পরমাণু। আর সেই সংযুক্ত পরমাণুটি যদি এক যুজে হয়ে থাকে তাহলে সেই পরমাণুটিকে কেবল আমরা এই সূত্রে এখানে বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করব। যদি সংযুক্ত পরমাণুর যোজনী 1 এর অধিক হয়, যেমন 2, 3 হয়, তাহলে আমরা অবশ্যই সেই ক্ষেত্রে ওই সংযুক্ত পরমাণুর সংখ্যাকে এখানে বসিয়ে ক্যালকুলেশন করব না। এই সংযুক্ত পরমাণু কোন যৌগ অণুতে তুলনামূলকভাবে বেশি থাকবে এবং এদের সক্রিয় যোজনী কম থাকবে। যেমন 1 নম্বর ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগে ক্লোরিনের সংখ্যা 5, তাই ফসফরাস পেন্টাক্লোরাইড এই যৌগ অণুতে ক্লোরিন হচ্ছে সংযুক্ত পরমাণু। নাইট্রেট মূলকে অক্সিজেনের সংখ্যা হচ্ছে 3, তাই এই নাইট্রেট মূলকে অক্সিজেন হচ্ছে সংযুক্ত পরমাণু। অনুরূপভাবে প্রদত্ত অন্যান্য যৌগ অণুগুলোতে যেই পরমাণুগুলো কালো বা ব্ল্যাক কালারে লেখা হয়েছে সেই পরমাণুগুলো হলো ওই যৌগ অণুর জন্য সংযুক্ত পরমাণু। ধনাত্মক চার্জযুক্ত আয়নকে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন বলা হয়। যেমন ফসফোনিয়াম ধনাত্মক আয়ন, যাকে আমরা ক্যাটায়ন বলি। ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন বলা হয়। যেমন প্রদত্ত যৌগগুলোর মধ্যে 2 নম্বর নাইট্রেট মূলক এরূপ একটি ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন। আমরা জানি s অরবিটালের সংখ্যা হচ্ছে 1টি, p অরবিটালের সংখ্যা হচ্ছে 3টি এবং d অরবিটালের সংখ্যা হচ্ছে 5টি। কোন নির্দিষ্ট যৌগ অণুর ক্ষেত্রে এই সূত্রের সাহায্যে হিসাবকৃত x এর মানটি ওই যৌগ অণুর কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের এই অরবিটাল সংখ্যাকে মূলত নির্দেশ করে। উদাহরণস্বরূপ কোন একটি নির্দিষ্ট যৌগ অণুর ক্ষেত্রে এই সূত্রের সাহায্যে হিসাবকৃত x এর মান যদি 4 হয় তাহলে আমরা এই সিরিজ থেকে ঠিক এই 4টি অরবিটালকে এখানে সংক্ষেপে
সূচকের মাধ্যমে এখানে প্রকাশ করলেই ওই যৌগ অণুটির কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা বা হাইব্রিডাইজেশন আমরা পেয়ে যাব। যেমন যদি এক্স এর মানটা 4 হয় তাহলে সেই ক্ষেত্রে ওই অণুটির সংকরণ অবস্থা হবে 1 2 3 4, অর্থাৎ এস পি আছে 3টি sp3। যেমন 1 নম্বর ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগের কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 5, সংযুক্ত ক্লোরিন হচ্ছে একযোজী পরমাণু এবং এই একযোজী ক্লোরিন পরমাণুর সংখ্যা হচ্ছে 5। আমরা লক্ষ্য করলে দেখতে পারবো ফসফরাস এই পেন্টাক্লোরাইড যৌগে কোনো ধনাত্মক চার্জ নেই, তাই সির জায়গা 0, এবং কোনো ঋণাত্মক চার্জও নেই, তাই এর জায়গায় 0। তাহলে সরলীকরণ করে আমরা পাবো হাফ ইন্টু 10 সমান সমান হচ্ছে 5। যেহেতু এক্স এর মান 5, সুতরাং ফসফরাস পেন্টাক্লোরাইড এই যৌগে ফসফরাসের সংকর অরবিটাল হবে 1 2 3 4 5 sp3। অনুরূপভাবে 2 নাম্বার নাইট্রেট মূলকের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের আমরা সংকরণ অবস্থা বা হাইব্রিডাইজেশন সহজে নির্ণয় করতে পারি। নাইট্রেট মূলকের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 5, সংযুক্ত অক্সিজেন হচ্ছে দ্বিযোজী পরমাণু, তাই এই ক্ষেত্রে আমরা এম এর মান বসাবো 0। ধনাত্মক চার্জ এখানে নেই, তাই -0। ঋণাত্মক চার্জ আমরা দেখতে পাচ্ছি একটি, তাই এখানে +1। সরলীকরণ করলে আমরা পাবো হাফ ইন্টু 6 সমান সমান 3। সুতরাং নাইট্রেট মূলকের নাইট্রোজেন পরমাণুটি সংকরণ অবস্থা হবে এখান থেকে একটি S এবং দুইটি P, অর্থাৎ তাহলে সংকরণ অবস্থা হচ্ছে sp2। 6 নাম্বার ফসফোনিয়াম যৌগ মূলকের কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 5, সংযুক্ত পরমাণু হলো হাইড্রোজেন যা একযোজী, আর এই সংযুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 4। ধনাত্মক চার্জ রয়েছে একটি, সুতরাং -1, এবং এতে কোনো ঋণাত্মক চার্জ নাই, সুতরাং এ এর জায়গায় 0। আমরা যদি সরলীকরণ করি তাহলে আমরা পাবো হাফ ইন্টু 9 -1, সেকেন্ড টাইম যদি সরলীকরণ করি হাফ ইন্টু 8 4। তাহলে ফসফোনিয়াম এই যৌগ মূলকের কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের সংকরণ অবস্থা হবে sp3। 8 নাম্বার এই সালফেট মূলকের কেন্দ্রীয় পরমাণুর সালফারের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা 6, সংযুক্ত পরমাণু হচ্ছে এক্ষেত্রে অক্সিজেন, এই অক্সিজেনের যোজনী হচ্ছে 2। যেহেতু এই অক্সিজেন একযোজী নয় তাহলে এখানে বসবে হচ্ছে 0। যেহেতু ধনাত্মক চার্জ এই সালফেট মূলকে নাই, তাই সি এর মান হচ্ছে 0। সালফেট মূলকে দুটি মাইনাস চিহ্ন রয়েছে, সেহেতু এর মান +2। সরলীকরণ করলে আমরা পাবো হাফ ইন্টু 8 4। সুতরাং সালফেট মূলকের কেন্দ্রীয় পরমাণু S এর সংকরণ অবস্থা হবে sp3। একইভাবে আমরা কার্বন ডাই অক্সাইডের কেন্দ্রীয় পরমাণু কার্বনেরও সংকরণ অবস্থা আমরা এইভাবে নির্ণয় করতে পারি। কার্বন ডাই অক্সাইডের কেন্দ্রীয় পরমাণু কার্বনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 4, সংযুক্ত পরমাণু যেহেতু অক্সিজেন একযোজী না সেহেতু m এর মান 0, এতে কোনো ধনাত্মক চার্জ নাই, এখানে c এর মান 0, এতে কোনো ঋণাত্মক চার্জ নেই, তাই এখানে এর মান হচ্ছে 0। সরলীকরণ করলে আমরা পাবো হাফ ইন্টু 4, পুনরায় সরলীকরণ করলে আমরা পাবো হচ্ছে 2। তাই কার্বন ডাই অক্সাইডে কার্বনের সংকরণ অবস্থা হচ্ছে sp।
প্রিয় শিক্ষার্থীরা, প্রদত্ত যৌগগুলোর মধ্যে যে যৌগগুলোর কেন্দ্রীয় পরমাণু সংকর অরবিটাল আমি নির্ণয় করিনি সেগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করে কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা নির্ণয় করবে। আবারও আমি বলছি, এই 1 এবং 2 নং সূত্র মূলত একই বা অভিন্ন একটি সূত্র। শুধু এই 2 নং সূত্রের ক্ষেত্রে মাইনাস সংযুক্ত মোট পরমাণুর সংখ্যা এখানে বসিয়ে আমাদের মাধ্যমে কোন যৌগ অণুর কেন্দ্রীয় পরমাণুতে কত জোড়া নিঃসঙ্গ বা মুক্ত জোড় ইলেকট্রন আছে তা আমরা সহজেই নির্ণয় করতে পারি। তবে এক্ষেত্রে শুধু মনে রাখতে হবে, এই সংযুক্ত মোট পরমাণু সংখ্যা 1 যুজি 2 যুজি 3 যুজি যাই হোক না কেন, মোট সংযুক্ত পরমাণু সংখ্যাকে আমাদের এখানে বসিয়ে ক্যালকুলেশনটা সম্পূর্ণ করতে হবে। যেমন 4 নম্বর অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা 5, সংযুক্ত হাইড্রোজেন পরমাণু 1 যুজি হওয়ায় সংযুক্ত পরমাণুর সংখ্যা হচ্ছে 3। এখানে অ্যামোনিয়া যৌগে কোনো ধনাত্মক চার্জ নেই, তাই সির মান 0। অ্যামোনিয়াম যৌগে কোনো ঋণাত্মক চার্জ নেই, তাই এর মান 0। অ্যামোনিয়াম পরমাণুতে মোট সংযুক্ত পরমাণুর সংখ্যা হচ্ছে 3, তাই এর মান হচ্ছে 3। আমরা যদি ক্যালকুলেশন করি বা সরলীকরণ করি তাহলে আমরা পাবো 1/2 into 8 minus 3 সমান সমান 4 minus 3 সমান সমান 1। তাহলে আমরা বুঝলাম অ্যামোনিয়া অণুতে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। অনুরূপভাবে 5 নাম্বার পানির অণুর ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো পানির অণুর কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6 প্লাস পানিতে সংযুক্ত 1 যুজি 2টি হাইড্রোজেন পরমাণু আছে, তাই m এর মান 2। পানিতে কোনো ধনাত্মক চার্জ নেই, তাই c এর মান 0। পানিতে কোনো ঋণাত্মক চার্জ নেই, তাই এর মানও হচ্ছে 0। পানিতে সংযুক্ত পরমাণুর সংখ্যা হচ্ছে 2টি। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 1/2 into 8 minus 2 সমান সমান 4 minus 2 সমান সমান হচ্ছে 2। অর্থাৎ পানির অণুর কেন্দ্রীয় পরমাণু এই অক্সিজেনে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিদ্যমান। এবার কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কার্বনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4। সংযুক্ত 1 যুজি পরমাণু এখানে নাই, কারণ সংযুক্ত অক্সিজেন হচ্ছে দ্বি পরমাণু, তাই m এর মান হচ্ছে 0। কার্বন ডাই অক্সাইডে কোনো ধনাত্মক চার্জ নেই, তাই c এর মান 0। কার্বন ডাই অক্সাইডে কোনো ঋণাত্মক চার্জ নেই, তাই এর মান 0। সংযুক্ত পরমাণুর সংখ্যা কার্বন ডাই অক্সাইড হচ্ছে 2। তাহলে আমরা সরলীকরণ করে পাই 1/2 into 4 minus 2 সমান সমান 2 minus 2 সমান সমান 0। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের কেন্দ্রীয় পরমাণু কার্বনে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নাই। শেষ করার আগে এমসিকিউ পূরণের ক্ষেত্রে একটা ম্যাজিক দেখে আমি শেষ করব এই লেকচারটি। লক্ষ্য করো 2 নম্বর সূত্রের এই হাফ থেকে শুরু করে মাইনাসের আগ পর্যন্ত মূলত এই অংশটি হলো x এর মান। সুতরাং আমরা লিখতেই পারি l সমান x মাইনাস j। এখানে x হচ্ছে কোন যৌগ অণুর কেন্দ্রীয় পরমাণু সংকর অরবিটাল তথা মোট পারমাণবিক অরবিটালের সংখ্যা। সুতরাং কোন যৌগ অণুর কেন্দ্রীয় পরমাণু সংকর অরবিটালে বিদ্যমান মোট পারমাণবিক অরবিটাল হতে যদি সংযুক্ত পরমাণুর সংখ্যা আমরা বিয়োগ করি তাহলে ওই যৌগ অণুতে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে কিনা বা থাকলেও কত জোড়া আছে তা আমরা সহজে নির্ণয় করতে পারি। পানির যৌগ অণুতে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের সংকরণ অক্সিজেন sp3। সুতরাং মোট পারমাণবিক অরবিটালের সংখ্যা হচ্ছে 4, সংযুক্ত পরমাণুর সংখ্যা হচ্ছে 2। সমান বিয়োগ করলে বের হয়, বিয়োগ করে আমরা পাই 2। আমরা দেখতে পাচ্ছি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ার সংখ্যা 2। এখানে আমরা দেখতে পাচ্ছি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ার সংখ্যা 2। ফসফোনিয়াম যৌগমূলকের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের সংকর অবস্থা আছে sp3, অর্থাৎ
পারমাণবিক অরবিটালের সংখ্যা 4, সংযুক্ত পরমাণুর সংখ্যা 4 সমান সমান 0, অর্থাৎ এই যৌগ অণুতে ফসফরাসের কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। এবার আমরা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রেও এই তথ্যটিকে ভেরিফাই করতে পারি এইভাবে। কার্বন ডাই অক্সাইডের কেন্দ্রীয় পরমাণু কার্বনের সংকরণ অবস্থা হচ্ছে sp, যেখানে মোট পারমাণবিক অরবিটালের সংখ্যা হচ্ছে 2টি, সংযুক্ত পরমাণুর সংখ্যা 2 -2 সমান সমান 0, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের কেন্দ্রীয় পরমাণু কার্বনের কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। এভাবে আমরা এমসিকিউ পূরণের ক্ষেত্রে খুব দ্রুত এমসিকিউ পূরণ করতে পারবো। এই পর্যায়ে আমরা ক্রিয়েটিভ কোশ্চেন তথা সৃজনশীল প্রশ্নের গাণিতিক সমস্যার সলভ নিয়ে আলোচনা করব। আমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি, আর তা হলো জেনন টেট্রাফ্লোরাইড অণুটির কেন্দ্রীয় পরমাণু জেননের সংকরণ অবস্থা বা হাইব্রিডাইজেশন এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা নির্ণয় করো। জেনন টেট্রাফ্লোরাইড যৌগ অণুতে জেনন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু এবং এই জেনন 18 নম্বর গ্রুপের মৌল হওয়ায় কেন্দ্রীয় পরমাণুর যোজিত ইলেকট্রনের সংখ্যা 8 এবং ফ্লোরিন একযোজী মৌল পরমাণু হওয়ায় সংযুক্ত একযোজী পরমাণুর সংখ্যা m সমান সমান 4। এতে কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ নেই, তাই ধনাত্মক চার্জের সংখ্যা c সমান সমান 0, ঋণাত্মক চার্জের সংখ্যা a সমান সমান 0। কেন্দ্রীয় পরমাণু সংকর অবস্থা x সমান সমান হচ্ছে ভর। আমরা জানি x সমান সমান হাফ ইন্টু v প্লাস m মাইনাস c প্লাস a। এক্ষেত্রে v এর মান 8, m এর মান 4, c এর মান 0, এর মান 0 বসে আমরা ক্যালকুলেশন করলে পাই 6, আর x এর মান 6 পাওয়ার অর্থই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জেননের সংকরণ অবস্থা হবে sp3d। এই একই নিয়মে আমরা যে কোনো যৌগ অণুর কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থা এভাবে নির্ণয় করতে পারি। এবার আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নির্ণয় করা শিখব। কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা v সমান সমান 8, সংযুক্ত একযোজী পরমাণুর সংখ্যা m সমান সমান 4, সংযুক্ত মোট পরমাণুর সংখ্যা j সমান সমান 4, ধনাত্মক চার্জের সংখ্যা c সমান সমান 0, ঋণাত্মক চার্জের সংখ্যা a সমান সমান 0, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা l আমরা নির্ণয় করব, তাই l সমান সমান হচ্ছে ওয়াট। আমরা জানি l সমান সমান হাফ ইন্টু v প্লাস m মাইনাস c প্লাস a মাইনাস j। এখানে v এর মান 8, m এর মান 4, c এর মান 0, a এর মান 0, j এর মান 4 ক্যালকুলেশন করে আমরা সরলীকরণের মাধ্যমে পেয়েছি 2। সুতরাং আমরা বলতে পারি জেনন টেট্রাফ্লোরাইড যৌগ অণুতে এই জেননের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা হচ্ছে 2। এইভাবে আমরা যে কোনো যৌগ অণুর কেন্দ্রীয় পরমাণুর নিঃসঙ্গ বা মুক্ত ইলেকট্রন জোড় সহজে নির্ণয় করতে পারি। সবাই ভালো থাকবে।